দেশের অন্যতম চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চলতি অর্থবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছিল ৪,২০০ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় ৩,৬৮৪ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণ হিসেবে ব্রিটিশ আমলের উৎপাদন পদ্ধতিকে দায়ী দিচ্ছে কর্তৃপক্ষ। যদিও চিনিকল আধুনিকায়নের কাজ শুরু হয় ২০১২ সালে, ২০২৪ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক যুগেও অটোমেশিন চালু না হওয়ায় কমছে উৎপাদন। অটোমেশন যে সেটআপটা রয়েছে এটা চালু না হওয়ার কারণে এই যে যন্ত্রাংশগুলো রয়েছে এই যন্ত্রাংশগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে এই নতুন মিল হাউস তৈরি হলে আমাদের রিকভারি 1% হলেও বাড়বে এবং 1% রিকভারি বাড়া মানে প্রায় 5 থেকে 10 কোটি টাকা এক্সট্রা ইনকাম হওয়া। অটোমেশিন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় ও কর্তৃপক্ষের উদাসীনতায় জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। ভারত থেকে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ার সব ভারত থেকে আনা। কার্যক্রম আজ প্রায় 12 বছর আগে থেকে শুরু করলেও এখনো পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন করতে পারে। তবে কর্তৃপক্ষের দাবি, কারিগরি ত্রুটির কারণেই এবার চিনির উৎপাদন কমেছে। নতুন বয়লার এবং মিল হাউস মৌসুমে আমরা রেডি করতে পারিনি। আমাদের যে চিনি আহরণের হার ছিল 5.1%। আশা করছি যে আমাদের আগামী মারাই মৌসুমে আরও বৃদ্ধি পাবে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু চিনিকল উপজাত পণ্য হিসেবে মদ, ভিনেগার, ঔষধ, হ্যান্ড স্যানিটাইজার, জৈব সার ও চিটাগুড় উৎপাদন করে আসছে। ডিভিসি নিউজ ডেস্ক। একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে আমরা নির্ধারিত হবে। আইএমএফের শর্ত মেনে অবশেষে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। সরকার হঠাৎ করে ওপেন করে দিচ্ছে, একদিনে এই মার্কেটটা সম্বন্ধে কিছুই বোঝা যাবে না। এইটা আপনাকে আরো 2-1 সপ্তাহ টাইম দিতে হবে। তফসিলি ব্যাংকগুলো যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে, ক্যাশ ডলার, সেক্ষেত্রে বাজারে কোনো খারাপ প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংকের আগের মতো অত নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও লাগাম ছাড়াভাবে বাড়ছে না। এই স্ট্যাবিলিটি যদি মার্কেটে বজায় থাকে, এই স্ট্যাবিলিটির কারণে এখন আমরা ওপেন করার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, যেহেতু গত 3-4 মাস ধরে এটা স্টেবল আসে রেটটা। তো আমরা আশা করি যে রেট এটা লাগামহীনভাবে আবার বাড়বে না। বাংলাদেশ ব্যাংকেরও নিশ্চয়ই একটু নজরদারিও থাকবে এদিকে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা বলছেন ছোট আমদানিকারকরা। কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের যোগসাজ থাকবে না, তখন দেখা যাবে ওই ব্যাংকের কাছে যদি ডলার কম থাকে সে ডলারের দাম বেশি করে দিবে। এটা তো তখন এটার বাস্তব ইমপ্যাক্ট অনেক খারাপ হবে। একটা বড় এলসি খুলতে যাবে, তার ফিগারটাও বড় থাকবে, তখন ব্যাংক তাকে সাপোর্ট করবে। ব্যবসায়ী নেতারা বলছেন, কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারলে অস্থির হতে পারে ডলার বাজার। আমরা ব্যবসায়ী রয়েছি, যারা ব্যাংকাররা রয়েছি, যারা এর সঙ্গে অংশীজন রয়েছি, তাদেরকে দেশের স্বার্থে কাজ করতে হবে, যাতে ডলারের মূল্য বর্তমানে যেটা রয়েছে এর জন্য বেশি বৃদ্ধি না ঘটে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, মুক্তবাজার অর্থনীতিতে ডলারের বাজার ভিত্তিক দর ইতিবাচক হলেও বর্তমান বাস্তবতায় টাকার আরও অবমূল্যায়ন হলে ফের বাড়বে মূল্যস্ফীতি। ডলারের মূল্যর ক্ষেত্রে যখন একটু পরিবর্তন করা হয়, সেটার একটা চাপ কিন্তু অনেক সময় মূল্যস্ফীতির উপর পড়তে পারে, এবং সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে বাজার ব্যবস্থাপনাটাকে এই মুহূর্তে অন্তত আগামী 1 থেকে 2 মাসের জন্য অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে। বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সুযোগে কৃত্রিম সংকট রুখতে লাইসেন্সবিহীন মানি চেঞ্জারগুলোর প্রতি কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ 120/80 মিলিমিটার ধরা হয়ে থাকে। এর মাত্রা অস্বাভাবিক বেশি হলে বুঝতে হবে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এ রোগের কোনো উপসর্গ না থাকায় একে নীরবঘাতকও বলা হয়ে থাকে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনাচরণ, বায়ুদূষণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। মানুষকে সচেতন করে এই রোগের প্রকোপ ও ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। যখন ব্লাড প্রেশারটা আপনার আনকন্ট্রোল হয়ে যায়, তখন কি একটা সময় গিয়ে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়ে স্ট্রোক হতে পারে, হার্ট তার সংকোচন প্রসারণের ক্ষমতাটা হারিয়ে ফেলে, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর ডেভেলপ করে যেতে পারে। চোখের মধ্যে পানির জমার মতো একটা ব্যাপার হয়ে যায়, যেটাকে আমরা বলি পেপিলিডেমা হয়ে যেতে পারে। এই রোগীগুলো অন্ধ হয়ে যেতে পারে।
যখন ব্লাড প্রেশারটা বাড়তে থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তখন কিডনি দিয়ে আপনার প্রোটিন চলে যায় অনেক সময়, একটা সময় গিয়ে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে বর্তমানে দেশের মোট জনসংখ্যার 1/4 মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। 2019 সালে প্রায় 3 লাখ মানুষের মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপজনিত কারণ ছিল 54%। সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে প্রতি 10টির মধ্যে 7টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র 17% স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দেশে 14,000 কমিউনিটি ক্লিনিকের ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা হলেও বাজেটের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অসংক্রামক রোগ প্রতিরোধ যে ডিপার্টমেন্ট রয়েছে বিভাগ, সেখানে তাদের আওতায় প্রত্যেকটা উপজেলায় তাদের এনসিডি কর্নার করার কথা। তো তারা 200-এরও অধিক কমিউনিটি ক্লিনিকে এনসিডি কর্নার করেছেন। সব উপজেলাগুলোতে যখন এনসিডি কর্নার সম্পূর্ণ ফাংশনিং হবে, কার্যকর হবে, তখন কিন্তু আমরা আগামী অর্থ বছর থেকে হয়তো সব সিসিতে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ করতে পারবো। তিনি আরও জানান, এরই মধ্যে দেশের 310টি উপজেলায় এবং সিলেটের 86টি কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে প্রায় 7,000 বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানির প্রায় 2,000 ও রপ্তানিতে এ সংখ্যা প্রায় 5,000। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক নির্ধারণ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে গত 2 দিন ধরে। কর্মকর্তারা অফিসে এলেও হচ্ছে না কোনো কাজ। আমদানিকারকরা তাদের সময় মতো মাল পাচ্ছেন না, পণ্য পাচ্ছেন না, আমরাও সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছি না। কাস্টম হাউসে কাজের বেশ একটা জটিলতা সৃষ্টি হয়েছে। কর্মবিরতি ও ধর্মঘটের কারণে ডেলিভারি ও হ্যান্ডলিংয়ের বিলম্বে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের। চিটাং পোর্ট আরও করছে, তাদের জ্বর হচ্ছে বলে সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে। আগে যেটা $48 ছিল, এখন $192। তার মানে 50,000 টাকা করে প্রতি কন্টেনার আমার পার ডে। 3 দিন হলে আমাকে 1.5 লাখ টাকা দিতে হচ্ছে। এদিকে হঠাৎ করে প্রাইম মুভার ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। না, আমাদের কাজকর্ম অনেকটা স্লো হয়ে গেছে। আমাদের ডিপো থেকে কোনো কন্টেনার আসছে না, কোনো রপ্তানি কন্টেনার শিপমেন্ট হচ্ছে না, কোনো আমদানি কন্টেনার ডিপোতে যাচ্ছে না। এই বিষয়টা মারাত্মকভাবে আসলে বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্ন ঘটাচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহ নগরীর আকুয়া মডেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পাশে ৭৯ লাখ টাকা খরচে একটি দোতলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। 2018 সালে কাজ শুরু করে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। 2021 সালে ভবনটি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু 30% কাজ বাকি রেখেই ৭৪ লাখ টাকা বিল তুলে গা-ঢাকা দিয়েছেন ঠিকাদার গোলাম মোস্তফা। এদিকে শ্রেণীকক্ষের অভাবে চরম বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা। পুরাতন ভবন থেকে খুলে পড়ছে পলেস্তারা। নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের ছোট ছোট 3টি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান। এক বেঞ্চে 5 জন 6 জন করে বসি। আমাদের ছাদ থেকে প্লাস্টার খুলে পড়ে। এই পুরাতন ভবনে ক্লাস করাটা বাচ্চাদের জন্য খুবই সমস্যা। বৃষ্টির সময় পানি পড়ে, ছাদ ভেঙে বাচ্চাদের শরীরে পড়ে যায়। এই ভবনের কাজটা যদি সম্পন্ন হতো দ্রুত সময়ের মধ্যে, তাহলে আমাদের পাঠদানের সুবিধা হতো এবং মানসম্মত শিক্ষা আমরা ছাত্রছাত্রীদের প্রদান করতে পারতাম। এদিকে নির্মাণাধীন অরক্ষিত ভবনে প্রতিদিন সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। 5টি বছর এই স্কুলটি ফেলে রেখেছে, যার কারণে আজকে নেতিবাচক চিত্র। একদিকে মাদকের ওই আঁকড়া, পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারছে না। কাজ শেষ না করায় ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ও ভবনের বাকি কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন। ঠিকাদার 2021 সালের পর থেকে উনি পলাতক রয়েছেন, তার উপর একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা প্রকৌশল অধিদপ্তরের হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে। এখন ওইটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং এলজিডির সঙ্গে কথা বলেছি কাজটা কিভাবে সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই ওনারা টেন্ডার আহ্বান করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আশা করি যে এই স্কুলের
কাজ সম্পন্ন হবে। বিদ্যালয়টির বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 350। ডিবিসি নিউজ ডেস্ক। সামান্য বৃষ্টি বা ঝোড়ো হাওয়া শুরু হলেই উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিদ্যুৎ চলে যায়। আবহাওয়ার পূর্বাভাস থাকলেই আগেভাগে লাইন কেটে দেয় জেলা পল্লী বিদ্যুৎ। কখনো ঘন্টার পর ঘন্টা, কখনো বা 1 থেকে 5 দিনেরও বেশি সময় লাইন বন্ধ থাকে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, নষ্ট হতে থাকে ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী, ক্ষতিগ্রস্ত হয় উপকূলের সাধারণ মানুষ। এছাড়া সম্প্রতি বেড়েছে লোডশেডিং। ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত এ সমস্যার সমাধান চান উপকূলবাসী। বাসা ছাড়লেই তাই 4-5 দিন নরমালে কারেন্ট হয় না। ফ্রিজের মাছটা ব্যাপক নষ্ট হয়ে গেছে। যদি একটু ম্যাক না আসে তখনই তারা কারেন্ট নিয়ে চলে যায়। বিদ্যুৎ তো আসেই না, এরপরে তাদের ইচ্ছা মতো বিদ্যুৎ লাইনে দেওয়া হয়। এদিকে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম। এটা নিষেধ আছে, আপনাকে একটা সাক্ষাৎকার দিতে গেলে এটা পজিটিভই হোক আর যেটাই হোক আমাকে আমার সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের পারমিশন দিতে হবে। কার্যকর পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে সমস্যার সমাধানে সমন্বিত ব্যবস্থাপনার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নির্মাণের মাত্র 3 বছরের মাথায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে পিচ ঢালা রাস্তা। এবড়োথেবড়ো সড়কে প্রতিদিনই চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাতে ঠিকমতো কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। গাড়ি সাইড কাটতে যাবো, সাইড হ্যান্ডেল কাটে না, তখন এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণ, পিছন থেকে একটা গাড়ি এসে লাগিয়ে দেবে এরকম। কিন্তু আমাদের এই যে 2 চাকার ইঞ্জিনের গাড়ি সব থেকে এই যে কাটাকাটির কারণে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যদি এটা দ্রুত মেরামত করা হয় তাহলে মোটামুটি ভালোই হয়। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 107 কিলোমিটার সড়কটি উদ্বোধন হয়েছিল 2022 সালে। প্রতি কিলোমিটারে প্রায় 8.5 কোটি টাকা ব্যয় হলেও এরই মধ্যে সড়কটি পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এক মহাসড়কে। এদিকে সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দিনাজপুর দুদক কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সড়ক নির্মাণে অনিয়মের কিছু সত্যতা প্রাথমিক তদন্তেই পাওয়া গেছে। তবে সৌজের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ওভারলোডিং বা অতিরিক্ত ওজনের যানবাহনের চাপেই এই অবস্থা। তবে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে সেগুলো দ্রুত সংস্কারের আশ্বাসও মিলেছে। ওভারলোডের ট্রাক যায়, এছাড়া আপনার পঞ্চগড় থেকে যে ভারী ট্রাকগুলো যায়, এই ট্রাকের কারণে কিছু কিছু জায়গায় আমাদের আসলে রাটিংটা হয়েছে। মেশিন দিয়ে এখানে যে অংশটুকু রাটিং হয়েছে সেই অংশটুকু আমরা রিপেয়ার করে দেব। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি বেহাল আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।